তাহলে কি ইন্দিরা গান্ধী তিনি তার সেই সময় শাসনকালে ব্যর্থ হয়েছিলেন? না, এখন ব্যর্থ হয়েছিলেন আর সব সাফল্য কি দিয়ে মাপবো সেটা একটা কথা বটে। কারণ ভারত স্বাধীন হয়েছিল যখন, তখন ভারতবর্ষের 12-13% মানুষ লিখতে পারে, নাম লিখতে পারে। না না, এই ভুল পদক্ষেপটা কংগ্রেস করলো। শুধু সংবাদ প্রায় 1 লাখ মতো মানুষকে গ্রেফতার করা হয়েছিল, রাজনৈতিক কর্মীদের। প্রায় 1,25,000-26,000 মানে বস্তির বাড়ি, গরিব মানুষের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল। এই বুলডোজার তো ওই গরিব মানুষের বাড়ি ভাঙায় বুলডোজার ব্যবহার ওই প্রথম তো। এখন যেটা আমরা উত্তরপ্রদেশে কি কারণ ছিল? সঞ্জয় গান্ধী। আমার ধারণা মানুষ এত মনে রাখে না, এটা মানে সাধারণভাবেই সত্যি। তার কারণ আদিতে তো মনে রাখার জন্য যারা সাফারার, অনেক দেশে কি করে এইসব মিউজিয়াম তৈরি করে তার ইতিহাসকে ধরে রাখার জন্য, সেসবও করা হয়নি। এবং যাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল আজকে প্রায় 50 বছর হতে চললো, তো সেখানে এই নিয়ে কিছু লেখাপত্রও হয়েছে গবেষণা করে, যে তারাও মনে রাখেনি আর কি। দেশভাগী বা কজন লোক মনে রেখেছে? মানুষ বোধহয় সময় অনেকটা পলি ফেলে দেয় সব ক্ষেত্রেই। মানে অনেক ক্ষত নিরাময় হয় হয়তো সময়ের জন্যই, হয়তো ভুলতে পারে বলেই মানুষ একটু ভালো থাকে, তাও হয়তো। কারণ সারা জীবন যদি শুধু ক্ষত নিয়েই ক্ষতবিক্ষত থাকে সেটাও তো কাম্য নয়, হয়তো সেগুলো কাজ করে। নমস্কার, আয়াম বোসের আবারও একটি নতুন এপিসোড, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। ভারতের ইতিহাস নিয়ে, মানে আধুনিক ভারতের ইতিহাস নিয়ে যখনই কথা হয় তখনই একটা কালো অধ্যায়ের কথা বলা হয়, তা হলো এমার্জেন্সি বা জরুরি অবস্থা। জরুরি অবস্থা সম্পর্কে আমরা অনেকেই শুনেছি, কিন্তু বিস্তারিতভাবে যখন আমরা জানার চেষ্টা করি তখন হয়তো পুঙ্খানুপুঙ্খভাবে যদি চর্চা করতে হয় তাহলে অনেকগুলো আসপেক্ট যেগুলোকে অবশ্যই মাথায় রাখা ভীষণ প্রয়োজন। তার আগে বলে রাখি যে 1975 সাল শুধু নয়, ভারতে কিন্তু এর আগেও দুবার জরুরি অবস্থা জারি করা হয়েছিল। তা হলো এক 1962 যখন ভারত চীনের যুদ্ধ, এবং 1971 ভারত পাকিস্তানের যুদ্ধ। কিন্তু 1975 থেকে 1977 যেটা শুরু হয়েছিল 1975 এর জুন মাসে, সেটা শেষ হয়েছিল 1977 এর মার্চ মাসে। এই যে 21টা মাস এই এমার্জেন্সি, যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছিল গোটা দেশ, অনেকেই বলেন যে ইন্দিরা গান্ধী কোথাও মনে করেছিলেন যে তার হার হতে চলেছে। ইন্দিরা গান্ধী কোথাও একটা ইগোতে নিয়ে নিয়েছিলেন গোটা বিষয়টি। কিন্তু সত্যি কি তাই? নাকি ইন্দিরা গান্ধী, যেখানে একটা পরিস্থিতি দেখা যাচ্ছিল যে দেশের সরকারের সঙ্গে আইন ব্যবস্থার একটা লড়াই, তার মধ্যে বিরোধীদের যে সোচ্চার হওয়া, যেভাবে আন্দোলন বিভিন্ন ক্ষেত্রে, সেটা কি কোথাও একটা বড় থ্রেট ছিল সরকারের জন্য? সেই কারণেই কি এমার্জেন্সির প্রয়োজন ছিল? কংগ্রেস মনে করে যে এটা অনেক ক্ষেত্রে হয়তো ভুল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা মনে করে যে এই এমার্জেন্সির প্রয়োজন ছিল। কিন্তু দেশের বহু জার্নালিস্ট, বহু রাজনৈতিক বিশেষজ্ঞ তারা মনে করেন যে ভারতের ইতিহাসে এই এমার্জেন্সিটা কালো অধ্যায়। সত্যি কি কালো অধ্যায়? এর পেছনের ইতিহাসটা যদি একটু খুঁজে দেখি, আমি আজকে আমার একজন ব্যক্তিত্বের সঙ্গে কথা বলবো, যাকে আপনারা অবশ্যই হয়তো চেনেন, যিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। আনন্দবাজার, বর্তমান, আজকাল বহু সংবাদপত্রে কাজ করেছেন বহু টেলিভিশন চ্যানেলে অ্যাজ এ জার্নালিস্ট। এবং তার অভিজ্ঞতার জায়গা থেকে হয়তো তিনি তখন সাংবাদিক ছিলেন না, কিন্তু তার ব্যক্তিগত জীবনে তিনি সেই এমার্জেন্সি সময়টা দেখেছেন এবং তারপর পর্যালোচনা করার সুযোগ পেয়েছেন নিজের কর্মজীবনে এসে। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, প্রবীণ সাংবাদিক বলে যেতে পারে, শ্রী শুভাশিস মৈত্র। থ্যাংক ইউ দাদা সময় দেওয়ার জন্য। মানে আমার অনেকদিন পর আপনার সাথে দেখা। অনেকদিন বাদে দেখা হলো। কেমন আছেন? প্রথমত এই এখন তো চাকরি করি না, তবে লেখাপড়া, লেখালেখি এই দুটো নিয়ে সময় কাটে মোটামুটি, আর একটু হাঁটাহাঁটি। এই 3টে বিষয় এখন আমার জীবনে আছে। মানে আমি সুভাষিসদা সম্পর্কে বলতে গেলে এটা বলতে পারি যে একটা সময় যখন টেলিভিশনে আমার শেষের পর্বের দিকে সুভাষিসদার প্রায় রেগুলারই দেখা হতো আপনার সাথে। আমার এই ইচ্ছেটা বহুদিন ধরে ছিল যে যখন কোনো একটা বিষয় নিয়ে কথা বলবো তখন পার্টিকুলার ওই বিষয়টা আপনার কাছ থেকে অনেক কিছু জানার রয়েছে। কারণ টেলিভিশনে খুব একটা সময় পাওয়া যায় না, 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে কথা শেষ করতে হয়। এটা আপনাদের জন্য মনে হয় খুব ডিফিকাল্ট, যারা জার্নালিস্ট বিশেষ করে। আজকে আমরা এমার্জেন্সি নিয়ে কথা বলবো। আমি এমার্জেন্সির ডিটেলে তো অবশ্যই ঢুকবো,
কিন্তু আমি প্রথমেই জানতে চাই যে জরুরি অবস্থা আপনার ছাত্র জীবনের আপনি মনে হয় সম্ভবত পার করেছিলেন, আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল? দুরকম। প্রথমত খবরের কাগজে তো কিছু লেখা হতো না, ফলে কোথায় কি ঘটছে জানার সুযোগ ছিল না। দক্ষিণ ভারতে মানে যেসব জায়গায় কংগ্রেসের সরকার ছিল না, সেখানে খবরের কাগজের তুলনায় কিছু বেশি খবর বেরোতো, সেটা আমাদের শোনা সে সময়। তামিল সংবাদপত্র বা মালায়ালি সংবাদপত্র, কিন্তু বড় সংবাদপত্র ইংরেজি বা পশ্চিমবঙ্গের যে সংবাদপত্রগুলো ছিল সেখানে কিছু লেখা যেত না, এমনকি রবীন্দ্রনাথের গানও ব্যবহার করা যেত না। তো, কি বেরোবে না বেরোবে সেটা তখন সরকারকে দেখিয়ে নিতে হতো। আর সেই দেখাশোনার মাথায় ছিলেন তখন সুব্রত মুখোপাধ্যায়। আচ্ছা, উনি পরেও হাসাহাসি করতেন এই নিয়ে। ফলে আচ্ছা, রেডিও, তখন তো টেলিভিশন নেই, রেডিওতেও খবর নেই কিছু, ফলে জানার সুযোগ কমে গিয়েছিল। কিছু রাজনৈতিক পত্র পত্রিকা যেগুলো গোপনে বেরোতে টেরোতো, তা থেকে একটু একটু খবর পাওয়া যেত। কিন্তু প্রচুর নেতারা জেলে আছেন, যেমন পশ্চিমবঙ্গ থেকে সাংবাদিক গৌরকিশোর ঘোষ, বরুণ সেনগুপ্ত, তারপর জ্যোতির্ময় দত্ত, এরা সব জেলে চলে গেছিলেন। এই নিয়ে পরে তারা বইও লিখেছেন। কুলদীপ নায়ার বিখ্যাত বই আছে ইমার্জেন্সি, নামই ইমার্জেন্সি। আরো অনেকে সেই সময় নিয়ে বই লিখেছেন। নেতাদের মধ্যে এলকাত বাণী, অটল বিহারী বাজপেয়ী, মানে বিজেপির, তখন তো বিজেপি হয়নি, জনসংঘর গোটা নেতৃত্বটাই প্রায় জেলে ছিল। আরএসএস এরও তাই। নকশাল সিপিআইএম হলো ব্যান হয়েছিল, জামাত ইসলাম ব্যান হয়েছিল। সে সময় একটা খুব, আমি যদি ভুল না বলি, মানে একটা সমাজে একটা ডিসিপ্লিন চালু করা হয়েছিল। আচ্ছা, সেটা সরকার দেখাতেও চায়। বিদেশেও যখন এই ধরনের গণতন্ত্র কেড়ে নেওয়া হয়, তখন সমাজ জীবনে বেশ কিছু শৃঙ্খলা আরোপ করে রাষ্ট্র। ওকে, যে মানুষ যেন ভাবে যে কত ভালো জিনিসটা। আমাদের এখানেও লাইন দিয়ে বাসে ওঠা, হ্যাঁ, ঠিক সময়ে ট্রেন আসছে, ঠিক সময়ে ট্রেন ছেড়ে যাচ্ছে। ওই সময়ে যত ভালো ট্রেন চলাচল করেছে, অত ভালো ট্রেন চলাচল তার আগেও কখনো করেনি, পরেও কখনো করেনি। এবং আচ্ছা, ইদানিং যে বলা হয় যে পার্লামেন্টের ডিসরাপশন হচ্ছে, কাজ করতে দিচ্ছে না বিরোধীরা, পার্লামেন্ট ভারতের সংসদীয় ইতিহাসে সবচেয়ে আনইন্টারাপ্টেড পার্লামেন্ট কিন্তু ওই পিরিয়ডটা। সেটা কি ভয়ের কারণে? হ্যাঁ, কেউ আহ্লাদ নেই, অপোজিশন লিডার তো নেই প্রায় কেউ। ঠিক ঠিক। হ্যাঁ, তো ফলে আনইন্টারাপশন ডেমোক্রেসি নয়। এখানে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি যে এমার্জেন্সি যে যে কারণে আমাদের দেশের সংবিধান অনুযায়ী জারি করা হয়েছে বা হতে পারে, তা হলো এক, যদি কোনো দেশ যুদ্ধে লিপ্ত হয় বা অন্য কোনো দেশ যদি আক্রমণ করে আমাদের, এবং যদি দেশের মধ্যে কোনো ক্যাওস তৈরি হয়, অভ্যন্তরীণ যদি কোনো গন্ডগোল তৈরি হয়। প্রথম দুটো এমার্জেন্সির কারণ ছিল কিন্তু এক হচ্ছে যুদ্ধ, কিন্তু দ্বিতীয় এমার্জেন্সির কারণ ছিল যে এই অভ্যন্তরীণ গন্ডগোল, বা যেখানে বলা যেতে পারে একটা জরুরি পরিস্থিতি তৈরি করেছিলেন বিরোধীরা, এমনটাই অভিযোগ ছিল ইন্দিরা গান্ধীর। আমি এই অভিযোগের প্রেক্ষিতে একটু বিস্তারিতভাবে আসি। অনেকেই বলেন যে এই এমার্জেন্সি সূত্রপাত কিন্তু 1969 থেকে, মানে যখন এই ব্যাংকগুলোকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পরিণত করার যে একটা প্রবণতা, এখান থেকে আপনি আপনার অভিজ্ঞতা থেকে আপনি কি মনে করেন? একটা ক্রাইসিস, দু রকমের ক্রাইসিস তৈরি হয়েছিল। আমরা যদি খুব নিরপেক্ষভাবে বিষয়টার দিকে তাকাই, তাহলে ইন্দিরা গান্ধীর নির্বাচন বাতিল হয়েছিল। কেন বাতিল হয়েছিল? না, ওর যে নির্বাচনী এজেন্ট যশপাল কাপুর, তিনি ওর পার্সোনাল সেক্রেটারি ছিলেন গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে। তো গভর্নমেন্ট এমপ্লয়ি তো এজেন্ট হতে পারে না, উনি রিজাইন করে এজেন্ট হয়েছিলেন। কিন্তু অভিযোগ ছিল যে রিজাইন করার আগে থেকেই উনি এজেন্ট হিসেবে কাজ করছেন। সেরকম একটা প্রমাণ দাখিল করা সম্ভব হয়েছিল। যেদিন উনি ঘোষণা করছেন আমি রায়বেরেলি থেকেই দাঁড়াবো, সে সময় উনি প্রেজেন্ট। তুচ্ছ কারণ, কিন্তু উনি প্রেজেন্ট, কিন্তু অভিযোগটা তাদেরও ছিল। এই অভিযোগ, তিনি প্রেজেন্ট, কিন্তু তখনও তিনি রেজিগনেশনটা দেননি। তার কয়েকদিন বাদে রেজিগনেশন দিয়েছেন, ফলে সরকারি এমপ্লয়ি হিসেবে থেকে গেলেন, রাজনীতিতে অংশ নিয়ে নিলেন। এটা প্রধান কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে গিয়ে রায়বেরেলিতে মঞ্চ মাইকের ব্যবস্থা করে দিয়েছিল বোধহয় লোকাল প্রশাসন, স্থানীয় প্রশাসন, যেটা পরে
জাস্টিস কৃষ্ণায় আর সুপ্রিম কোর্টের উনি বলেছিলেন যে এমন কিছু বড় কারণ নয় যার জন্য ওকে বললেন আপনি প্রাইম মিনিস্টার থাকতে পারবেন, কিন্তু ভোটে বলতে পারবেন না, মাইনে নিতে পারবেন না, মানে যখন উনি ডিভিশন ইয়েতে আপার কোর্টে গিয়েছিলেন। কিন্তু ওনাকে তো লোকসভা থেকে বরখাস্ত করা হয়েছিল। হ্যাঁ, এটা সেদিন 3টে বড় ঘটনা ঘটেছিল। যেদিন উনি বরখাস্ত হলেন সেদিন সকালবেলা মারা গিয়েছিলেন ওনার খুব বিশ্বস্ত এবং পরামর্শদাতা ছিলেন ওই কাশ্মীরের নেতা গিয়েছিলেন, আইএস ছিলেন, দার, ডিপি দার। তারপরেই খবর এলো যে ইউএনআই ফ্ল্যাশ করেছিল যে মিসেস গান্ধী আনসিটেড, এই একটা লাইন এসেছিল প্রথমে, মিসেস গান্ধী আনসিটেড। তারপরে খবর এলো যে গুজরাটে কংগ্রেস হেরে গেছে, অ্যাসেম্বলি ইলেকশন ছিল। এইগুলোতে একটা বিরাট ধাক্কা খেয়েছিলেন উনি। কিন্তু সব থেকে বড় যে জিনিসটা আমার মনে হয় সেটা হচ্ছে গিয়ে, ধরুন উনি হেরে গেছেন, উনি আপার কোর্টে যাবেন, তাতে তো জরুরি অবস্থা জারি না করলেও হতো, কেন করতে যাচ্ছেন? তখন যে মুভমেন্টটা চলছিল জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে, সেটাতে ওরা বাধ্য হচ্ছিল একটার পর একটা রাজ্য সরকারকে রি-ইলেকশনে যেতে, রেজিগনেশন দিতে। এত চাপ ছিল সেই আন্দোলনের। গুজরাট, বিহার, এটা মুভমেন্টটা তো শুরু করেছিল প্রথমে ছাত্ররা এবং ছাত্রদের দাবি নিয়ে, তারপর সেটা জড়িয়ে যায় এবং মূলত মুভমেন্টটা তারপরে দুর্নীতির বিরুদ্ধে। এই যে আপনি এই পয়েন্টটা ধরুন, আমরা একেবারে 1975 মানে দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, কিন্তু ধরুন এটা যদি আমি একটু পেছন দিক দিয়ে শুরু করি, তাহলে গভর্নমেন্টের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ছিল, বিশেষ করে মানে স্বৈরাচারিতার অভিযোগ ছিল, দুর্নীতির অভিযোগ ছিল। 1971-এ যখন রি-ইলেক্টেড হলেন, আই থিঙ্ক আমি ঠিকই বলছি, ইন্দিরা গান্ধী, সেই সময় তার বিরুদ্ধে অনেক কিছু স্বৈরাচারী সিদ্ধান্ত নেওয়ারও অনেক অভিযোগ ছিল। আপনার কি মনে হয় যে এই পিরিয়ডটা কংগ্রেসকে বিরোধীরা পরাজিত করার জন্য এমার্জেন্সি মোমেন্ট বা এই মুহূর্তটাকে তাদের বড় হাতিয়ার করে নিয়েছিল সুপ্রিম কোর্টের রায়টাকে? সেটা তো ঠিকই, তার সঙ্গে মুভমেন্টের যে চরিত্র, তার মধ্যে একটা সেটা কি খুব গণতান্ত্রিক ছিল কিনা এটা ভাববার বিষয় আছে। কারণ কি 25-26 দিন ধরে রেল স্ট্রাইক একটা দেশে, আচ্ছা, আমার যেটা এসেনশিয়াল কমিউনিটিস, অত্যাবশ্যকীয় পণ্য যেগুলো খাবার দাবার যেতে পারছে না, এটা কি কোনো সরকার মেনে নেবে? আজ কি মেনে নেবে কোনো সরকার? আমার ধারণা মানে এগুলো নিয়ে ভাবতে গেলে এই বিষয়গুলো আসবে, যে এতদিন দীর্ঘ রেল স্ট্রাইক করা হচ্ছে। আরো একটা বিষয় হলো যে জয়প্রকাশ নারায়ণ যেটা লোক সংঘর্ষ সমিতি তৈরি করলেন, যার মাথায় ছিলেন মুরারজি দেশাই এবং নানাজি দেশমুখ। নানাজি দেশমুখ বিজেপির খুব বড় নেতা, আরএসএস ছিলেন দীর্ঘকাল। সেখান থেকে কি ডাক দেওয়া হলো? ডাক দেওয়া হলো যে হাজারে হাজারে ছেলেমেয়েরা আপাতত লেখাপড়া বন্ধ করে বেরিয়ে এসো। আচ্ছা, ইন্দিরা গান্ধীর বাড়ি ঘেরাও করা হবে যাতে উনি পদত্যাগ করতে বাধ্য হন। তারপর একটা খুব সাংঘাতিক কথা ছিল, যেটা আজকে হলে সঙ্গে সঙ্গে জেল হয়ে যাবে। সেনাবাহিনী, পুলিশ এবং সরকারি আধিকারিকদের বলা হচ্ছে সরকারের আদেশ অমান্য করো, এই কালিমা লিপ্ত সরকার, তুমি এর নির্দেশ মানবে না। যেদিন এটা বলা হচ্ছে সেদিনই রাত্রিবেলা কিন্তু এমার্জেন্সিটা হয়েছে। এটা কি বলা যায়? এই প্রশ্নটা কিন্তু আমার বয়স বেড়েছে তো, একসময় তখন মনে হয়েছিল খুব ভালো, রাজনীতিতে এরকম হয়, কিন্তু পরে মনে হয়েছে এটা বোধহয় বলা যায় না, এই ডাকটা দেওয়া যায় না। জয়প্রকাশ নারায়ণ যে মানে ওই উচ্চতার নেতা তখন দেশে কোথায়। যদি ডেমোক্রেসির জায়গা থেকে দাঁড়াই, আমি রাজনৈতিক বা শাসক দলটাকে ছেড়ে দিচ্ছি। ধরুন আমি যেটা প্রথমে বললাম যে 1969-এ যে সমস্যাটা তৈরি হয়েছিল, কিছু বেসরকারি ব্যাংকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক করার চেষ্টা, এবং সেখানে গ্রামীণ পরিষেবা, বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে আরো সরকারি আওতায় এলে সুযোগ সুবিধা বাড়বে, এমনটা ইন্দিরা গান্ধী মনে করেছিলেন। কিন্তু একজন ব্যবসায়ীর পক্ষে তার নিজস্ব ব্যাংক সে সরকারি ব্যাংকের সঙ্গে মার্জ করবে কিনা বা সরকারের সঙ্গে কোয়ালিশন করবে কিনা, সেটা ডেফিনেটলি তার সিদ্ধান্ত হতে পারে। অনেক মানুষের মতে মনে হয়েছিল এটা স্বৈরাচারিতা, জোর জবরদস্ত। মানে আমি আমার গভর্নমেন্টকে সুন্দর করার জন্য একজন ব্যবসায়ীকে টাইপ অফ তার যে তৈরি করা সম্পদটাকে সেটাকে লোটার চেষ্টা করছি। আপনি যখন এই কথাটা বলছেন, তারপর আবার ধরুন এই প্রশ্নে যদি দাঁড়াই যে আজকে ধরুন ভারতের স্বাধীনতার সময়ও আমাদের ডেমোক্রেসির মধ্যে হয়তো সমস্যা হয়নি, সেটা হয়তো একটা অন্য দেশ আমাদের দখল করেছিল,
আজকে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলগুলো আজও মনে করে যে মোদী গভর্নমেন্ট ঠিকঠাক পারফর্ম করছে না। মোদী গভর্নমেন্টের আগে বিজেপি মনে করতো যে কংগ্রেস দেশকে ঠিকঠাক চালাচ্ছে না। তাহলে বিরোধী শক্তিরা বারবারই সোচ্চার হয়েছে বিভিন্ন ইস্যুতে। সেটা হওয়ারই কথা, হ্যাঁ, এটাই তো স্বাভাবিক, এটা ডেমোক্রেসিতে স্বাভাবিক। এটাই রুল। এটাই স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু তাহলে কি ইন্দিরা গান্ধী তিনি তার সেই সময় শাসনকালে ব্যর্থ হয়েছিলেন? না, এখন ব্যর্থ হয়েছিলেন আর সাফল্য কি দিয়ে মাপবো সেটা একটা কথা বটে। কারণ ভারত স্বাধীন হয়েছিল যখন, তখন ভারতবর্ষের 12 কি 13% মানুষ লিখতে পারে, নাম লিখতে পারে। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে আলোচনার সময় অনেকে বলেছিল যে এরা ভোট দেবে, সরকার বানাবে, একটা মিনিমাম কোয়ালিফিকেশন ঠিক করা হোক, 6 পাস 8 পাস। তো নেহরু বলেছিলেন না, ও যখন স্বাধীনতার জন্য রাস্তায় হাঁটছিল তখন তো তুমি তাকে আটকাওনি। তখন তো শিক্ষিতদের একটা বড় অংশ ইংরেজদের সঙ্গে ছিল, কিন্তু ও তো হেঁটেছে রাস্তায় স্বাধীনতার জন্য। আজকে স্বাধীনতা পেয়ে তুমি বলতে পারো না যে না, তুমি এটা তোমার অধিকার নেই ভোট দেওয়ার। ফলে ওইখান থেকে আমরা শুরু করছি। তো আমরা ভারতবর্ষের স্বাধীনতার এমন কিছু বয়স হয়নি। 75 বছর একটা দেশের খুব বড় বয়স নয়। তার আগে 200 বছর আমরা পরাধীন ছিলাম। কিন্তু আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এই ধরনের লিডাররা ছিলেন বলেই বোধহয় আমাদের গণতন্ত্র এত মজবুত হয়েছে। আমাদের আশেপাশে যারা পরাধীন ছিল বা নতুন দেশ হয়েছে তারা কেউই গণতন্ত্র সেখানে টেকেনি বা গণতন্ত্র আসেনি। আমাদের প্রতিবেশী দেশগুলোকে দিকে তাকালেই বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায়। তো সেই জায়গা থেকে ইন্দিরা গান্ধী যেটা ব্যাংকের ক্ষেত্রে করলেন, সেটা সেই সময়ে আমার ধারণা সঠিক সিদ্ধান্ত ছিল এই কারণে যে ব্যাংককে উনি গ্রামে নিয়ে গেলেন সরকারি অর্থে। কৃষক ঋণ পেতে শুরু করলো। তার আগে গরিব কৃষক ঋণ পেত না, কৃষক ঋণ পেতে শুরু করলো। এবং এই প্রচুর টাকা ওই রাজন্য ভাতা দিতে হতো, সেটাও উনি বাতিল করলেন। এগুলো সুপ্রিম কোর্টে সে সময় বিরাট ডিবেট হয়েছে। ইন্দিরা গান্ধী হেরে গেছে, ব্যাংকের ক্ষেত্রেও হয়েছে, কোনোটাতে রাজ্যসভায় হেরে গেছে। তো সেটা একটা দেশে তো এইভাবেই বিতর্কের মধ্যে দিয়ে যায়। ইন্দিরা গান্ধী যদি আপনি রাজন্য ভাতার বিষয়টা যদি একটুখানি আসে, আপনি যেহেতু বলছেন যখন তখনকার সময় অনেকে হয়তো এটা জানেন না, তখনকার সময় প্রিন্সলি স্টেট গুলো এই ধরনের রাজন্য ভাতা পেত, কারণ ব্রিটিশ মনে করেছিল তাদের এক সময় বন্ধু সব। ভারত তো একটা সময় মানে অনেকগুলো রাজ্যের মানে সমষ্টি ছিল রাজরাজাদের। পরবর্তীকালে তাদের বন্ধুর যেসব রাজ্যগুলো ছিল সেগুলোকে তারা ইংল্যান্ড থেকে সেই ধরনের রাজন্য ভাতা পাঠাতো। কিন্তু ইন্দিরা গান্ধী মনে করলেন যে এগুলোর কোনো প্রয়োজন নেই, কারণ ভারত এখন একটা ইউনাইটেড কান্ট্রি। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে সেটা বন্ধ হওয়ার পর কিছু তাদেরই মধ্যে অনেকেই রাজনীতিতে নেমে পড়লেন। তার মধ্যে মনে হয় সিন্ধিয়া ফ্যামিলি প্রথম অনেক আছে, মানে অন্যতম ছিলেন, আরো অনেকেই ছিলেন, অনেকে ভোটে হেরেওছেন। মানে আমার সময় আরেকজন ছিলেন নবাপ্পা দাউদি, ইলেকশনে দাঁড়িয়েছিলেন সেই সময়। সেগুলো একটা ইস্যু ছিল সেই সময় ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে। হ্যাঁ, বলুন প্লিজ। হ্যাঁ, তো যখন দেশে, পৃথিবীর যে কোনো দেশে যখন কোনো বড় পরিবর্তন হয়, আন্দোলন হয়, তখন এই ধরনের সিদ্ধান্ত হয়। এবং এই কখনো জমিদারি বিলোপ হয়ে যায়। হ্যাঁ, আবার সেই সময় আইন অনুযায়ী হয়তো সেটা ঠিক ছিল, আইনও তো বদলায়, কিছু তো এক জায়গায় থেমে থাকে না। তো ফলে আইনও বদলেছে। আমার মনে হচ্ছে যে এ প্রসঙ্গে বলা যেতে পারে, যখন আমি একটু এগিয়ে একটা কথা বলছি, যে 2005 সালে তখন হয়েছিল ওই ক্যাশ ফর কোয়ারি ঘটনা ঘটেছিল, যে সাংসদরা টাকা নিয়ে তাদের হয়ে প্রশ্ন তোলে, যেটা এখন মহুয়া মৈত্রর ক্ষেত্রে কথাটা উঠেছে। তো যখন 2005 সালে এই ঘটনাটা ঘটছে, 5-6 ওইরকম সময় ঘটনাটা ঘটছে, তখন সোমনাথ চট্টোপাধ্যায় স্পিকার একটা এনকোয়ারি কমিটি করেছিলেন, করে ওই 11 জনকে সামারিলি স্যাক করা হয়েছিল, যে এরা সাংসদ থাকতে পারবে না কেউ রাজ্যসভায়। লোকসভায় 10 জন, রাজ্যসভায় 1 জন। এদের মধ্যে বিজেপির 6 জন ছিল। তো যেদিন এটা করা হচ্ছে সেদিন কিন্তু বিজেপি ওয়াক আউট করেছিল, যে এবং অরুণ জেটলি রাজ্যসভায় বলেছিলেন যে এই ধরনের ওরা খারাপ কাজ করেছে, কিন্তু এইভাবে যদি মেজরিটি গভর্নমেন্ট সাংসদদের পদ কেড়ে নেয়, তাহলে ভবিষ্যতে কখন এরকম হতে পারে যে অল্প মার্জিনে কোনো সরকার টিকে আছে, তাকে ফেলে দেওয়া হলো কোনো একটা কৌশলে। ফলে এটা ঠিক হচ্ছে না, এথিক্স কমিটিতে পাঠানো হোক ইত্যাদি প্রভৃতি বলছি। তো সেই মরালিটি কিন্তু আজকে আবার চেঞ্জ হয়ে গেছে। আজকে কিন্তু
বিজেপি মহামিত্র ক্ষেত্রে যেটা সুপ্রিম কোর্ট নেবে কিনা জানি না, কারণ এখানে যেটা বলার যে সুপ্রিম কোর্ট তখন নিয়েছিল এই কেস নেওয়ার পরে সুপ্রিম কোর্ট নোটিশ দিয়েছিল রাজ্য গভর্নমেন্টকে, ইলেকশন কমিশনকে এবং ইয়েকে, স্পিকারকে। তারা সেগুলো মানে খুলেও দেখেনি, কোনো অধিকারই নেই পার্লামেন্ট সবার উপরে। সেই সময় ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে যারা আন্দোলন করেছিলেন, আজকে কিন্তু অনেকেই মনে করবে যে ওই ওই কলটা দেওয়া ঠিক হবে না, যে আর্মিকে বলা যে তুমি ডিজাউন করো গভর্নমেন্টের আর্মি অর্ডার। বললে কি ডিজাউন করবে? না, করবে কিনা আমি জানি না, কারণ আর্মির মধ্যে প্রচুর সমর্থক থাকতে পারে আমার, মানুষ তো আমি তো নাগরিক, তো যদি একজনও করে সেটাও তো ঠিক নয়। যে সেই সময় যদি আমার দেশ আক্রান্ত হয় কোনো কারণে, আর যদি এই ঘটনা ঘটে যায় তখন, মানে তার মানে আমার কাছে একটা জিনিস খুব পরিষ্কার যে আইনি ব্যবস্থাগুলো সরকারের উপর নির্ভর করে হয়। মানে আমি কেন ইন্টারাপ্ট করলাম, রিয়েলি ভেরি সরি। যে ধরুন ব্রিটিশ পিরিয়ডে আমি দেখছি যে সুভাষচন্দ্র বোস বা তখনকার দিনের আমরা দেখতে পাচ্ছি যে ভারত ছাড়ো আন্দোলনে ইন্ডিয়ান আর্মিকে ইনসিস্ট করা হয়েছিল ব্রিটিশ গভর্নমেন্টের এগেইনস্টে লড়াইয়ের জন্য। দ্যাট ওয়াজ, সেটা সেই সময়ের জন্য ঠিক ছিল। পয়েন্ট আমি আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন। এটা একটা ন্যাশনালিজমের একটা লিমিটেশন। ন্যাশনালিজম কিন্তু সীমা দিয়ে বাধা। মানে আমার এখানে যে বিদেশি শক্তি, যে পাইলট, যদি কেউ বোমা ফেলে সে আমার চরম শত্রু, আর সে দেশে তাকে হয়তো মালা পরানো হচ্ছে। জাতীয়তাবাদের এই একটা সমস্যা আছে। তার ফলে 1975 এর 25 জুন এমার্জেন্সি জারি করে যেভাবে একের পর এক গ্রেফতার করা হলো, সংবাদপত্রগুলো বন্ধ করে দেওয়া হলো, সেটাকে আপনি কিভাবে দেখেন? না, এই ভুল পদক্ষেপটা কংগ্রেস করলো। শুধু প্রায় 1 লাখ মতো মানুষকে গ্রেফতার করা হয়েছিল, রাজনৈতিক কর্মীদের। প্রায় 1,25,000-26,000 মানে বস্তির বাড়ি, গরিব মানুষের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল। এই বুলডোজার তো ওই গরিব মানুষের বাড়ি ভাঙায় বুলডোজার ব্যবহার ওই প্রথম তো। এখন যেটা আমরা উত্তরপ্রদেশে কারণ ছিল সঞ্জয় গান্ধী, আচ্ছা, দিল্লিকে পরিষ্কার করবো। আচ্ছা। এবং সঞ্জয় গান্ধী এরকম মন্তব্য পরে করেছিলেন যে যেহেতু ওখানে মোস্টলি মাইনরিটি লোকেদের বাস ছিল, সঞ্জয় গান্ধী এরকম মন্তব্য পরে করেছিলেন, সেটা অন রেকর্ড আছেও। আমার সে লেখকের নামটা এক্ষুনি মনে নেই। যখন বাড়িগুলো আবার ফিরিয়ে দেওয়া হলো, তখন সঞ্জয় গান্ধী বলেছিলেন যে ওরা দেশের ভালো চায় না, সেই জন্য করা হয়েছিল। আচ্ছা। তো তারপরে জোর করে ইয়ে করা, নাশবন্দি করা, লক্ষ লক্ষ মানুষ করতে গিয়ে প্রচুর লোক মারা গিয়েছিল। তো এই কারণ সঞ্জয় গান্ধী তখন, এটা ইন্দিরা গান্ধীর আরেকটা অপরাধ, সঞ্জয় গান্ধী তখন সে তো একটা কাউন্সিলরও নয়, কিন্তু সে প্রধান শক্তি হয়ে উঠলো, মানে সরকারের ভেতরে দ্বিতীয় পিলার হয়ে দাঁড়ালো, এবং তাকেই সবাই স্যালুট করতে শুরু করলো। যে তাকে স্যালুট করছে না তার বদলি হয়ে যাচ্ছে, তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেই ঠিক করছে। এই নিয়ে পরে আজকে গুজরাটও লিখেছিলেন যে ওকে সরিয়ে দেওয়া হয়েছিল, সঞ্জয়কে প্লিজ করতে পারেনি বলে। তো এইটা একটা ইন্দিরা গান্ধী এই পরিবারের যে তন্ত্র, সেটা কিন্তু প্রবলভাবে ওই সময় প্রথম এলো। তারপর তো উনি মারা যাওয়ার পরে রাজীব গান্ধী এসেছিলেন, কিন্তু সঞ্জয় এসেছিল, এবং সঞ্জয়কে ওইভাবে মানে সাংবিধানিক ভাবে প্রচুর ক্ষমতা সে এনজয় করতে শুরু করলো। আচ্ছা, ধরুন যেদিনকে 25শে জুন এমার্জেন্সি জারি হলো, তার আগে যে সকল সংবাদপত্রগুলো কংগ্রেসের বিরোধিতা করেছিল, তাদের সেই সব জার্নালিস্টকে গ্রেফতার করা হয়েছিল। অনেকেই হয়েছিল, যেমন কুলদীপ নায়ার হয়েছিলেন, বা যারা ওদের বিরুদ্ধে লিখতেন তাদের অনেকের চাকরি চলে গিয়েছিল। হিরণময় কার্লেকার আমাকে নিজেই বলেছেন, হিরণময়দা দিল্লিতে থাকতেন, আমি জানি না উনি এখন কেমন আছেন। তো হিরণময়দাকে বলা হয়েছিল যে একটু গিয়ে সঞ্জয় গান্ধীর কাছে একটু সরি বলে আসার জন্য। উনি চাকরি ছেড়ে দিয়েছিলেন, হিরণময় কার্লেকার চাকরি ছেড়ে বলে। কিছুদিন আজকালেও উনি কলাম লিখতেন, পরে বাইরের কাগজে লিখতেন। তো কিন্তু ওর কাছে এই গল্প শুনেছি যে কাগজগুলো পরে ভয় পেয়ে যখন আবার ইন্দিরা গান্ধী ফিরে এলো, জরুরি 77-তে হেরে গেল, তারপর ফিরে এলো, তখন অনেকে ভয় পেয়ে সমস্ত করেছিল। আপনার কেন মনে হয় যে এই পরিস্থিতিটা, আপনি একদিকে যেমন বলছেন যে ইন্দিরা গান্ধীর একটা জায়গা, যে আজকে ভারতের গণতান্ত্রিক ভারত
অনেক উন্নত বাংলাদেশ বা পাকিস্তানের তুলনায়, সেখানে সেই নেতৃত্বের একটা ভূমিকা রয়েছে। কিন্তু এই ইন্দিরা গান্ধীর আবার এই জিনিসটাকে আপনি সমর্থন করে বলছেন যে এটা অন্যায়, এটা একটা অপরাধ হয়েছিল, এমন কিছু কি, মানে এমার্জেন্সিটা? হ্যাঁ, মানে স্বাধীনতার 28 বছরের মাথায় একটা কলমের খোঁচায় সবার স্বাধীনতা কেড়ে নেওয়ার অধিকার তো, এবং মানে এটাকে অন্যভাবে ডিল করা যেত। এটা যে ওই অবধি গেল, যেখানে এরাও বলতে শুরু করলো যে ইয়ে কেড়ে নাও, কি বলে, আর্মিকে বলা হচ্ছে যে অর্ডার নিও না, ওই অবধি যাওয়ার আগে এটাকে ম্যানেজ করা যেত যদি ওদের, আমার ধারণা, যদি ডায়ালগের সুযোগ থাকতো, কথা বলার সুযোগ থাকতো, বা ইন্দিরা গান্ধী যদি সরে গিয়ে অন্য কাউকে প্রধানমন্ত্রী করতেন, অসুবিধা কি ছিল? বাবু জগজীবন নাম ছিলেন, মানে ওনাকেই শুধু সরার নির্দেশ তো ওনার। হ্যাঁ, মানে ওনার বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভ হচ্ছে, তাও উনি থাকবেন এবং জরুরি অবস্থা জারি করে থাকবেন। এই যে ক্ষমতার প্রতি, মানে অনেক দেশে তো সরে যায়, অনেক গণতান্ত্রিক দেশে আমরা তো দেখলাম, ইংল্যান্ডে কিছু আমরা দেখেছি যে সামান্য কিছু ছবি লিক হয়ে গেল বলে কোভিডের সময়ের চেঞ্জ, ডেমোক্রেসিতে তো এটা হওয়ার কথা। যদি আমাদের দেশে হয় না, আমাদের দেশে ক্ষমতা কেউ ছাড়তে চায় না, উল্টে আরো, মানে ইন্দিরা গান্ধীর সময় থেকে যখন সেটা বদলে গেছে এমন তো নয়। আচ্ছা, ওই সময় যে পার্লামেন্ট সেশন গুলো, ইন্দিরা গান্ধী তখন তো উপস্থিত নেই সেসব পার্লামেন্টে। হ্যাঁ, উনি তো আবার প্রথমত সুপ্রিম কোর্টের রায়ের পর, হ্যাঁ, মানে সুপ্রিম কোর্টে প্রথমত যেটা হলো যে বলা হলো যে উনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন, উনি মাইনে নিতে পারবেন না, উনি ডিবেটে অংশ নিতে পারবেন না। তারপর তো কেসটা ফাইনালি শুনানি হলো এবং উনি জিতে গেলেন। আচ্ছা, ওটা তো নারায়ণ ভয়ের হয়ে গেল। কিন্তু ইস্যুটা ছিল বিরোধীদের। এই ততদিনে তো জরুরি অবস্থা এসে গেছে, এবং এলাহাবাদ হাইকোর্টের যিনি বিচারপতি এই রায়টা লিখেছিলেন, এটা রাজ থাপার বলে একজন আছেন, মেন স্ট্রিমের পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, মেন স্ট্রিম বলে একটা আচ্ছা, হ্যাঁ, উনি লিখেছেন যে ইন্দিরা গান্ধী খুব চেষ্টা করেছিলেন ওই ওর যশপালের যে রেজিগনেশন লেটারটা, অ্যাকসেপ্টেন্সের ডেটটাকে একটু পিছিয়ে একটা জাল চিঠি বার করতে। আচ্ছা, ও দেয়নি, ভারতীয় আইএএসরা দেয়নি সেটা। এটা আজকে আমরা হয়তো ভাবতে পারি না, সেটা পিএন হাকসার নাকি বলেছে এটা হবে না। আচ্ছা, এই ব্যুরোক্রেসির এই স্ট্রেংথটা কি আজ আছে, প্রশ্ন কিন্তু ওঠে মাঝে মাঝে। স্ট্রেংথটা তখন এটা ধারা, এটা সিস্টেম। হ্যাঁ, ব্যুরোক্রেসি অনেক বেশি পলিটিক্যাল হয়ে যাচ্ছে মনে হয় আজকাল, আগে সেটা কম ছিল। এবং শুধু তাই নয়, ইন্দিরা গান্ধীর কংগ্রেস, এটা কুলদীপ নায়ারও লিখেছেন, কংগ্রেস চেষ্টা করেছিল ওই কি লিখছেন এটা জানার বা বিচারপতিকে একটু ইনফ্লুয়েন্স করার। তখন কংগ্রেসের বিরুদ্ধে অতীতে এমন অভিযোগও রয়েছে যে অতীতের ইতিহাসকে চেপে দেওয়া, এবং আমরা যেমন জার্নালিস্টদের সম্পর্কে বহু ক্ষেত্রে শুনি যে পেটুয়া সাংবাদিক বাংলায় বলা হয়, বা পেইড জার্নালিজম বলা হয়। তো এরকম বহু অভিযোগ কংগ্রেস পিরিয়ডে আমরা শুনেছি। বিজেপির সময়ও যে নেই এরকম তা নয়, সেটাও আছে, বর্তমান সময় শুনছি। কিন্তু বিশেষ করে যদি ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে কথা বলছি, অতীতের বহু ঘটনা চেপে দেওয়ার ক্ষেত্রে কংগ্রেস এই কাজটা করেছে, এমন অভিযোগ বারবার কংগ্রেসের বিরুদ্ধে উঠেছে। এই অভিযোগটা মূলত রাজনৈতিক স্তর থেকে আসে বেশি, মানে শাসক এটাই করে থাকে। না, আমি তা বলছি, আমি যে এই অভিযোগটা যদি বড় বড় ঐতিহাসিকরা করতেন তাহলে যতটা গুরুত্ব পেত, এই অভিযোগটা কিন্তু বেশি আসে রাজনীতির তরফ থেকে। কারণ তারা মনে করেন যে আরো অনেকে কথা বলা হয়নি। কথাটা ভুলও নয়, এটা পি সাইনাথ কিছুদিন আগে একটা বইও লিখেছিলেন এই নিয়ে, যে যাদের কথা আমরা জানতাম না স্বাধীনতা আন্দোলনে। কংগ্রেসের এটা তো ঘটনা যে আমাদের স্বাধীনতা আন্দোলনে অনেকগুলো ধারা ছিল, কিন্তু মূল ধারাটা গণতান্ত্রিক ধারা ছিল এবং গণ আন্দোলনের ধারা ছিল, যেটা গান্ধী লিড করেছিলেন। কিন্তু গান্ধী তো কংগ্রেসের সদস্যপদ ছেড়ে দিয়েছিলেন, কিছুদিনের জন্য হয়েছিলেন বোধহয়, ছেড়ে দিয়েছিলেন। তারপরে কংগ্রেসের যে শাসনকালে যে পাঠ্য বই ইত্যাদি প্রভৃতি হয়েছে, তাতে কংগ্রেসের সমালোচনা অংশ কম থেকেছে, সেটা ঘটনা। সেটা আমাদের দেশের গণতন্ত্র দুর্বল বলেই বোধহয় এরকম হয়, আবার অনেক দেশের হয়ও না। পরবর্তীকালে যারা আসে তারা আবার সেটাকে ছোট্ট উদাহরণ দিই, এক্সাম্পল দিই, যেটা এটা রাজনৈতিক কারণেই হতে পারে। কারণ রাজনীতি ব্যতিরেক কোনো রাজনৈতিক দল কোনো সিদ্ধান্ত নেয় বলে আমার মনে হয় না। মেবি আমি ভুলও হতে পারি। অনেকেই বলেছেন যে নেতাজি যখন আইএনএর
মানে আজাদিন সরকার গঠন করলেন এবং মোদী সরকার সেটা সেলিব্রেট করলেন 75 ইয়ার্স, তখন অনেকেই বলেছেন যে নেতাজি সরকার গঠন করেছিল, এটা আমরা অনেকে জানতাম না। এবং সিঙ্গাপুরে সেটা তো কংগ্রেস পিরিয়ডে আমরা খুব একটা ভালো করে জানতে পারিনি যে নেতাজি আজাদিন সরকার গঠন করেছেন। এইভাবে তো আমাদের পড়ানো হয়নি, আমাদের পাঠ্য বইয়ে এত ডিটেলে ছিল না। এখন হতে পারে বিজেপি সেটাকে ক্যাশ করতেও পারে রাজনৈতিক ভাবে, আবার নাও করতে পারে, সেটা তাদের উদ্দেশ্য। কিন্তু অতীতে যে এই কর্মকাণ্ডগুলো আমরা পড়িনি, এই নিয়ে কিন্তু বারবার অভিযোগ বর্তমান সময় উঠে আসছে। না, উঠে আসছে তো, না উঠে আসছে। তার কারণ হচ্ছে গিয়ে যেমন ধরুন নেতাজিরও আগে বিদেশে সরকার তৈরি করেছিলেন মহেন্দ্র প্রতাপ সিং, সম্ভবত আফগানিস্তান। তাতে ওনারা রাজা ছিলেন এর উত্তরপ্রদেশের। সেই সরকারে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ইত্যাদি সব ছিল, তার মধ্যে হিন্দু মুসলিম সব ছিলেন। সেটা আবার বলা হয় না বেশি। তার 3 খণ্ড আত্মজীবনী পাওয়া যায় এখনো, মানে অনলাইনে কিন্তু পাওয়া যায়, কিন্তু সেটাও খুব একটা বলা হয় না। এত বড় একটা আন্দোলন বিভিন্ন রাজনৈতিক দল কিছুটা তাদের মতো করে ব্যবহার করে। বেশিরভাগ যদি যদি কংগ্রেস নাই পড়াতো তাহলে এত জানলো কি করে? আসলে জানার সূত্রটা একমাত্র পাঠ্য বই নয়। পাঠ্য বই নয়, ঠিকই, পাঠ্য বই নয়, কিন্তু পাঠ্য বইগুলোকে আরো আধুনিক করা উচিত। যেমন জরুরি অবস্থার বিষয়টাকে খুব হালকাভাবে দেখানো হয় পাঠ্য বইয়ে, হালকা ব্যাপার নয়। আবার যদি পরবর্তী সরকার আসে এবং 84 শিখ বিরোধী যে হিংসা, সেটাকেও হালকাভাবে দেখানো হয়। দাঙ্গা, আমি ওই শব্দটা ব্যবহার নাও করি, মানে ঠিক, মানে এই টার্মটা বেশি প্রচলিত বলে বললাম। হ্যাঁ, সরি। হ্যাঁ, আবার এই সরকার এসে হয়তো গুজরাটের যে হিংসা 2002, সেটা দুর্বলভাবে দেখাবে। শুধু তাই নয়, সে সময় যে আমাদের রাষ্ট্রপতি ছিলেন কেআর নারায়ণন, তিনি পরে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমি বলেছিলাম যে গভর্নমেন্টকে সরিয়ে দেওয়া হোক, কিন্তু বাজপেয়ী পারেননি নানা কারণে। সেটাও বলা হবে না। আমি যেটা জানতে চাইছিলাম, আপনি বলছেন যে 1977-এ এমার্জেন্সি এই রাজ্যের ক্ষেত্রে কোনো একটা প্রভাব ফেলেনি? না, ফেলেছে তো, ফেলেছে। প্রথমত খবরের কাগজ ওই জিনিসটা ছিল, গ্রেপ্তার হয়েছিল বেশ কিছু, কিন্তু সেইভাবে মানে রাজনৈতিক প্রেক্ষাপটে, মানে বদলে যাওয়ার প্রেক্ষাপটটা একটা একটা সামগ্রিকভাবে একটা শৃঙ্খলা, একটা আইন শৃঙ্খলার উন্নতি হয়েছিল, বাইরে যেটা দেখা যাচ্ছে। ভেতরে হচ্ছে গিয়ে কাগজ মিডিয়ার কন্ট্রোল পুরোটা, এবং তোমার মানে এমনি সারা দেশে কিছু জানার কোনো উপায় ছিল না। কিন্তু সিপিএম এর বড় লিডাররা অনেকেই গ্রেপ্তার হননি। শ্রেয়াংশুকান্ত আচার্য হয়েছিলেন বা এরকম কেউ কেউ হয়েছিলেন, কিন্তু অনেকেই হননি। আবার সেটার নানা কারণ দেখানো হয়। একটা হতে পারে যে মানে ইন্দিরার সঙ্গে সোভিয়েতের সম্পর্কটা তো ভালো ছিল, সেটা একটা কারণ হতে পারে। জনজীবনে খুব একটা প্রভাব পড়েছিল কি বোঝা যায়নি, ভোটের সময় যেটা বোঝা গেল সেটা বোঝা যায়নি। এবং মোহিত সেন, যিনি ট্রাভেলার্স অন দ্য রোড বলে পরে একটা অটোবায়োগ্রাফি লিখেছেন, সিপিআই এর খুব বড় নেতা ছিলেন, রাজ্যসভায় ছিলেন সম্ভবত। মোহিত সেন বলছেন যে রাশিয়া থেকে একজন দূতকে পাঠানো হয়েছিল, তার নামটাও আছে, আমার নামটা মনে নেই, বলেছিল যে ভূপেশ গুপ্ত তাকে নিয়ে এসেছিলেন, ইন্দিরাকে এই চিঠিটা পড়িয়ে ডিস্ট্রয় করে ফেলো। তাতে নাকি বলা হয়েছিল যে একটা ইন্টারন্যাশনাল সংস্থা, তারা কিছু এশিয়ান লিডারকে মারতে চায়, তার মধ্যে ইন্দিরা এবং মুজিবের নাম ছিল। এবং এটা নাকি ফিডেল কাস্ট্রো বলেছিল। এটা ওর বইয়ে আছে, বই অনেকদিন বেরিয়েছে, কেউ কন্ট্রাডিক্ট করেনি এখনো অব্দি। তো সেখানে একটা আমার ধারণা, অনেকে মনে করে যে সোভিয়েত লবি ভার্সেস আমেরিকান লবির একটা কনফ্লিক্ট ছিল। এগুলো তো কথা, মানে অতীতে ইন্ডিয়া একটার পর একটা ঘটনা দেখেওছে, এরকম নয় যে দেখেনি। ইভেন ইন্দিরা গান্ধী নিজের সাথে সেই ঘটনা ঘটেছে, মুজিবের মার্ডার। না, ইন্দিরা গান্ধী নিজেও তার ছেলে হয়েছে একটার পর একটা। তার আগে লাল বাহাদুর শাস্ত্রী হয়েছে। এবং এরকম ঘটনা যে সিআইএ করে, এটা নিয়ে কোনো ভুল নেই। ইভেন লাল বাহাদুর শাস্ত্রী ডেথ মিস্ট্রি তো মনে হয় সেই জিনিসটাই লুকিয়ে রয়েছে, এরকম কিছু বক্তব্য কেউ কেউ বলে। সেটা মানে সেটা ইন্দিরা গান্ধীর একটা ভয়েস ছিল, আপনি বলছেন, যদি অ্যাজ পার ওই বুক যদি আপনি বলেন যে সেটা হয়ে থাকে। না, ইন্দিরা তো পাত্তা দিলেন না, আমি বলছি। আচ্ছা, উনি তো পাত্তা দেননি, আপনি বলছেন। আচ্ছা,
ও তো শুনলো না তো। এবং একটা সে সময় সিপিএম এর খুব বড় নেতা ছিলেন পি সুন্দরাইয়া। পি সুন্দরাইয়া রিজাইন করেছিলেন যে বলে রাইটিস্ট ফোর্স মাথা চারা দিচ্ছে, সিপিএম সেটাকে সাহায্য করছে, আমি এর মধ্যে থাকবো না বলে। কারণ মোরারজি দেশাই গুজরাটের লোক, মোরারজি দেশাইয়ের আইসিএস ছিলেন, চাকরি চলে গিয়েছিল একটা এনকোয়ারি কমিশনের ফলে, যে উনি ইয়ে করেছেন, কমিউনাল ভায়োলেন্সকে প্রমোট করেছেন। উনি অবশ্য বলেছেন আমি করিনি, এবং চাকরি চলে যায়নি, ওকে ডিমোট করা হয়েছিল। প্রতিবাদে উনি চাকরি ছেড়ে দিয়েছিলেন, চাকরি চলে যায়নি, ডিমোট করে দেওয়া হয় না, এক ধাপ নামিয়ে দেওয়া হয়েছিল। উনি বলেছেন আমি অপমান নিতে পারবো না বলে আমি ছেড়ে চলে এসেছিলাম। কিন্তু এটা ঠিক, যদি আমি লেফটিস্ট একটা ফোর্স ধরি, তাহলে দেশে একটা রাইটিস্ট ফোর্সও ছিল। ইন্দিরা জরুরি অবস্থা জারি করার পরেই ইলেকশনটা হারলেন, তাতে তো উনি 34% ভোট পেয়েছিলেন, 34% ভোট পেয়েছিলেন। মানে আজকের কংগ্রেসের থেকে তো ভালো জায়গায় ছিলেন। কি করে হলো? দেখা গেল বাবু জগজীবন রাম বেরিয়ে চলে এলেন, দলিত নেতা। তো সাউথ ইন্ডিয়া ঢেলে ভোট দিল কংগ্রেসকে, হিন্দি হার্টল্যান্ড এবং পূর্বাঞ্চল বিরোধিতা করলো। যদি এদিকে একটু হতো তাহলে কি হতো বলা যায় না। এই হিন্দি হার্টল্যান্ডের বিরোধিতার মূল কারণ ছিল একটা, হচ্ছে কি হিন্দি হার্টল্যান্ডের দলিত, অত বড় দলিত লিডার বেরিয়ে এসছে, সেটা একটা কারণ। মাইনরিটি ফেল্ট থ্রেটেন্ড, যে জোর করে করা, ভ্যাসেক্টমি করা, নিবীর্যীকরণ করা, জোর করে তাদের বস্তি ভেঙে দেওয়া, বাড়ি ভেঙে দেওয়া, এইটা একটা কাজ করেছিল। এবং সঞ্জয় গান্ধীর এই ভূমিকাটা ফলে কংগ্রেস ওই মাইনরিটি ভোটটা লুজ করেছিল। দ্বিতীয়ত আরেকটা জিনিস আমার মনে হয়, 65 সালে যখন লাল বাহাদুর শাস্ত্রী বললেন যে, মানে লাল বাহাদুর শাস্ত্রী সরকার যখন বলল যে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা চালু হয়ে গেল, তখন আন্নাদুরাইয়ের নেতৃত্বে তামিলনাড়ুতে বিরাট আন্দোলন হয়েছিল, প্রচুর লোক মারা গিয়েছিল, প্রচুর সরকারি সম্পত্তি ধ্বংস হয়েছিল, এবং সিচুয়েশন এমন জায়গায় গেল যে দক্ষিণ ভারতের বেশ কিছু কংগ্রেসের এমপি রিজাইন করলেন। তখন লাল বাহাদুর শাস্ত্রী অল ইন্ডিয়া রেডিওতে গিয়ে ক্ষমা চাইলেন, বললেন যে ইংরেজি থাকবে পাশাপাশি, এমনকি আঞ্চলিক ভাষাতেও কাজ করা যাবে। আজকে যে আমরা কিছু কিছু ক্ষেত্রে, সরকারি ক্ষেত্রে বাংলা ইত্যাদি ব্যবহার করছি, এর পেছনে তামিলদের আন্দোলনের একটা গুরুত্ব আছে। আমরা কিন্তু করিনি সে সময় হিন্দির বিরুদ্ধে আন্দোলনটা, তামিলরা করেছিল। এই যে হিন্দি বিরোধী স্ট্যান্স দক্ষিণ ভারতের, এবং এই যে কিছুটা হিন্দুত্ব বিরোধীও স্ট্যান্স, দেখবে ওই সনাতন ধর্ম নিয়ে একটা ডিবেট চলছে, মানে একটা দ্রাবিড়, একটা নর্থ সাউথ ডিভাইড একটা কথা অনেকে বলছে। তো সেই সময়ও এই ডিভিশনটা কিছুটা প্লে করেছিল বলে মনে হয়, যে ওরা ভেবেছিল যে হিন্দি হার্টল্যান্ডের লিডাররা এবং হিন্দুত্ববাদী লিডারদের একটা আপসার্জ হচ্ছে। তাহলে সাফল্যটা পরবর্তীকালে কিভাবে এলো? এত না, কোনো একটা জিনিস চিরকাল স্থায়ী হয় না হয়তো, কিন্তু সেটা খুব দ্রুত এসে গেছিল। আমি সেটাই বলছি, না সাউথে তো এলোই, আর এখানে যখন মানে আদার পার্টে যেখানে এরা জিতলেন, সেখানে তো জেতার পরে তো একটা হলো লোকে দেখতে শুরু করলো কি, এদের নিজেদের মধ্যে ঝগড়া শুরু হলো। এটাই বলছি যে ইন্টারনাল ক্ল্যাশেস মেনে নিতে পারেন। এবং বিহার টিহারে দলিত খুন করা, সেই ঘটনাও ঘটতে শুরু করলো, একাধিক বড় বড় ঘটনা, দলিতদের উপর আক্রমণ, সেইটা খুব কাজ করেছিল। দ্বিতীয়ত ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে এত অভিযোগ করা হলো, একটাও এরা প্রমাণ করতে পারলো না। আপনি বলছেন যে জনতা পার্টির সাংগঠনিক একটা দুর্বলতা, সেটা একটা বড় রিজন ছিল। মোরারজি দেশাই সেটাকে ধরে রাখতে পারেননি। ওখানে চরণ সিং, মোরারজি দেশাই, মানে প্রথম থেকেই গন্ডগোল ছিল। আচ্ছা, কে প্রধানমন্ত্রী হবে? জয়প্রকাশ ইন্টারভেন করে তখন মোরারজি হয়েছিলেন। এ একরকম কথা বলছে, ও একরকম কথা বলছে, মানে সরকার যে ঠিক করে চলছে না, সেটা বেশ সেই লেগাসিটা মনে হয় আজও চলে যাচ্ছে। মানে সেই লেগাসি এখনো আছে, যে এখনো পর্যন্ত কংগ্রেস বিজেপি ছাড়া দেশে অন্য সরকার চালাতে পারবে, মানে একটা ধারণা।
হ্যাঁ, লোকের মানুষের আছে, মধ্যে সেটা আছে, বদ্ধপরিকর হয়ে যে গেছে। জোড়াতালি ছড় দিয়ে দিল্লিতে কিন্তু সরকার তাহলে চলবে আমার না। এখন শেষ প্রশ্ন আপনার কাছে, যে তাহলে কি মানুষ এমার্জেন্সিকে পলিটিক্যালি ভুলে গেল? আমার ধারণা মানুষ এত মনে রাখে না, এটা সাধারণভাবেই সত্যি। তার কারণ আবিত মনে রাখার জন্য যারা সাফারার, অনেক দেশে কি করে, এইসব মিউজিয়াম তৈরি করে তার ইতিহাসকে ধরে রাখার জন্য, সেসবও করা হয়নি। এবং যাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল, আজকে প্রায় 50 বছর হতে চললো, তো সেখানে এই নিয়ে কিছু লেখাপত্রও হয়েছে গবেষণা করে, যে তারাও মনে রাখেনি আর কি। দেশভাগই বা কজন লোক মনে রেখেছে? মানুষ বোধহয় সময় অনেকটা পলি ফেলে দেয় সব ক্ষেত্রেই, অনেক ক্ষত নিরাময় হয় হয়তো সময়ের জন্যই, হয়তো ভুলতে পারে বলেই মানুষ একটু ভালো থাকে, তাও হয়তো কারণ। সারা জীবন যদি শুধু ক্ষত নিয়েই ক্ষতবিক্ষত থাকে, সেটাও তো কাম্য নয়। হয়তো সেগুলো কাজ করে, কিন্তু জরুরি অবস্থা রাজনীতি থেকে উঠে যায়নি। ওই ধরনের আচরণ দেখলেই আবার ওই প্রসঙ্গটা মনে পড়ে। অনেকেই যেটা নরেন্দ্র মোদীর বেশ কিছু কাজকে মেলাচ্ছে ওই সময়ের সঙ্গে। ইনফ্যাক্ট কেউ কেউ আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি কথাটা ব্যবহার করতে শুরু করেছেন, সেটা তাদের মতো করে। কিন্তু হচ্ছে না তা নয়, হচ্ছে। ফলে ওটা একটা মাইল ফলক হয়ে আছে, একটা মডেলও হয়ে আছে। কিন্তু ওই মডেলটা কিন্তু একটা দিক বলতে হবে, দ্যাট ওয়াজ দ্য কনস্টিটিউশনাল ডিক্টেটরশিপ। কনস্টিটিউশনকে প্রভাব খাটিয়ে রাষ্ট্রপতিকে দিয়ে মাঝরাত্রে সই করানো হয়েছিল। রাষ্ট্রপতি কোনো প্রশ্ন তোলেননি, রাষ্ট্রপতিরা প্রশ্ন তুলতে পারেন। দাদা, আজকে মোটামুটি সময় শেষ। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি যে আপনার এত অভিজ্ঞতা রয়েছে, আপনি এত দিন ধরে জার্নালিজমের সঙ্গে জড়িত থাকা একটা মানুষ, যিনি এত দীর্ঘ সাংবাদিকতা। কিন্তু আমি বোধহয় অনেক ডালপালা বেশি ছড়িয়ে ফেললাম। সেটা স্বাভাবিক, আপনার অভিজ্ঞতা এত বেশি, সেই জায়গা থেকে আমরা এমার্জেন্সিটাকে কিছুটা বোঝার চেষ্টা করলাম। যে দাদা একটা কথা খুব সুন্দর বলেছেন, যে ইতিহাস আমরা একটা সময়ের পর আস্তে আস্তে পরতে পরতে তার যে ঘটনাক্রমগুলো সেগুলো ভুলতে থাকি। পার্টিকুলার কিছু শব্দ, একটা নাম হয়ে রয়ে যায় ইতিহাস, কিন্তু সেটাকে সম্পূর্ণ মুছে দেওয়া সম্ভব নয়। এমার্জেন্সিকে তাই বারবার ফিরে ফিরে দেখা এই কারণে, সেই প্রেক্ষিতে ফিরে যাওয়া, সেই পরিস্থিতিতে, সেই সময়গুলোতে ফিরে যাওয়া। যেমন আজকে আমি দেশভাগ বা দেশ স্বাধীনের দিনকে যেমন দেখিনি, সেটাকে উপলব্ধিও করতে পারবো না, তেমন এমার্জেন্সির দিনগুলোতে আজকে আমরা যতই আলোচনা করি না কেন, সেই সময় যেসব মানুষ তারা খুব কঠিন পরিস্থিতি ফেস করেছেন, কঠিন দিন দেখেছেন, তাদের অনুভূতিটাও আজকে এই সাক্ষাৎকার বা পডকাস্টের মধ্যে দিয়ে আলোচনা করা সম্ভব নয়। আর স্টিল একটা ইতিহাসকে কোথাও তুলে ধরার চেষ্টা করলাম। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন। আপনাকে ভালো থাকবেন, আবারও দেখা হবে। আর আয়াম্বসের অন্যান্য এপিসোডগুলো আপনারা প্লিজ ফলো করবেন। দেখা হবে আরেকটা নতুন এপিসোড। আপাতত এখানে শেষ করছি। যদি এপিসোডটা ভালো লাগে তাহলে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের মতামত কেমন লাগলো। এছাড়াও এটুকু বলি যে 1 লাখ হতে জাস্ট সামান্য কয়েকটা সংখ্যা দূরে রয়েছে। সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে নতুন এপিসোড। আপাতত শেষ করছি। জয় হিন্দ।